স্বাগত খেলা জগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। জিয়ানি ইনফান্তিনোর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে আছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। এ সময় ক্লাব বিশ্বকাপ দেখার পাশাপাশি ফিফা এক্সিকিউটিভ ফুটবল সামিটে অংশ নেবেন বাফুফে বস। এর বাইরে 1-to-1 মিটিং করবেন ইনফান্তিনো ও আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে। এর জন্য ঢাকা থেকে বিশেষ উপহার নেওয়া হয়েছে মিয়ামিতে। কি সেই উপহার, আলোচনার টেবিলে কোন ইস্যুগুলো প্রাধান্য পাবে জানাচ্ছেন পার্থ বণিক। ব্যস্ত বাফুফে সভাপতি, ব্যস্ত বাফুফের সাধারণ সম্পাদক। এরই মাঝে ঢাকা থেকে জুরিখে একটা কল। ফোনে এক প্রান্তে বাফুফে, অন্য প্রান্তে ফিফার অফিসিয়াল। ঢাকা থেকে জানতে চাওয়া হচ্ছে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর শার্টের মেজারমেন্ট। এমন প্রশ্নে ফিফার অফিসিয়াল কিছুটা বিস্মিত। গুরুত্বপূর্ণ ইস্যু রেখে হঠাৎ বাফুফের এমন ডিমান্ড, কারণ কি? না, সেই কৌতূহলে বেশিক্ষণ থাকতে হয়নি। বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়াল ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশের জার্সি উপহার দিতে চান, তাই শার্টের মাপ চাওয়া হচ্ছে। একই সাথে ইমেইলে বাংলাদেশের হোম আর অ্যাওয়ে জার্সির ছবি পাঠিয়ে ফিফা অফিসিয়ালের কাছে জানতে চাওয়া হয় ইনফান্তিনোর পছন্দ কোনটা। কিছুক্ষণ বাদে জবাবও আসে, বাংলাদেশের অ্যাওয়ে জার্সিটাই চুজ করেছেন ফিফা বস। বাফুফের এই জার্সি উপহার শুধু সৌজন্যতার খাতিরে নয়, এর পেছনে আছে তাবিথ আওয়ালের চৌকস কূটনীতি। মূলত ফিফা প্রেসিডেন্টের আমন্ত্রণে চলমান ক্লাব বিশ্বকাপ দেখতে এবং ফিফা এক্সিকিউটিভ ফুটবল সামিটে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাবিথ আওয়াল। যাবার আগে কিট স্পন্সরের কাছে অর্ডার দিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং ইউএস সকার ফেডারেশনের সভাপতি সিন্ডি পার্লো কোনের জন্য দুটো কাস্টমাইজ জার্সির। ইনফান্তিনোর জার্সি নাম্বার করা হয়েছে 9 আর সিন্ডি পার্লো কোনেরটা 12। এই 12 নাম্বার জার্সির আবার ইতিহাসও আছে। খেলোয়াড়ি জীবনে 12 নাম্বার জার্সিতে সিন্ডি পার্লো যুক্তরাষ্ট্রকে নারী বিশ্বকাপের ট্রফি আর অলিম্পিক গোল্ড জিতিয়েছিলেন। সেই অ্যাচিভমেন্টকে অ্যাপ্রিসিয়েট করতেই সিন্ডি পার্লো কোনের জার্সি নাম্বার 12 রাখা হয়েছে। দুজনের জন্য উপহার স্বরূপ এই জার্সিগুলো ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এরই মধ্যে উপহার দুটো তাবিথ আওয়ালের কাছে হ্যান্ডওভারও করেছেন। তাবিথ আওয়ালের এই জার্সি কূটনীতির পেছনে আছে কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিত হতে যাওয়া সেন্টার ফর এক্সিলেন্স। জিয়ানি ইনফান্তিনোর সাথে একান্ত বৈঠকে এ নিয়ে একটা রূপরেখা চূড়ান্ত করবেন তাবিথ আওয়াল। পাশাপাশি আলোচনা হবে পুরুষ ও নারী ফুটবলের উন্নয়ন নিয়ে। ধারণা করা হচ্ছে এই বৈঠকেই ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। শুধু ইনফান্তিনোই নয়, ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গারের সাথেও 1-to-1 মিটিং করবেন বাফুফে সভাপতি। বাংলাদেশের সাম্প্রতিক ফুটবল উন্নয়ন এবং ফুটবল নিয়ে ওঠা হাইপ সম্পর্কে অবহিত করবেন তাকে। দেখাবেন এ সম্পর্কিত ডকুমেন্টারি ভিডিও। ফিফার দুই শীর্ষ কর্তার সাথে তাবিথ আওয়ালের এই বৈঠক দুটোকে দেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। পার্থ বণিক, 71। তবে কি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েই দিচ্ছেন? শান্তর কথায় সেই ইঙ্গিত মিললেও আপাতত এই ইস্যু দূরে রেখে কলম্বো টেস্টে ফুল ফোকাস দিতে চান টাইগারদের কাপ্তান। গল টেস্টে ড্রয়ের পরও অনেকে অতৃপ্ত, তবে দলের কেউ নিজের জন্য খেলে না, সেই বার্তাটা পরিষ্কার জানিয়ে দিলেন নাজমুল শান্ত। কলম্বো টেস্টে টিম টাইগার্সের জয়ের চোখ। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। মিরাজ, কি অবস্থা শরীরের? কেমন আছেন মেহেদী হাসান মিরাজ? উত্তরে একেবারেই মাথা নেড়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভালো আছেন। অর্থাৎ সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে সেকেন্ড টেস্টে তিনি খেলছেন, তার সব প্রিপারেশনই তিনি নিয়েছেন। দারুণভাবে চনমনেভাবে আসলে তাকে দেখা গেছে এই ম্যাচ ভেন্যুতে। একইভাবে চনমনে দেখা গেছে নাজমুল হোসেন শান্তকে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, শান্ত আসলে এই যে চনমনেভাবে আছেন, ঠিক আড়ালে কি আসলে তার মাথার মধ্যে কোনো কিছু ঘুরছে? যে খবরটা আসলে আকাশে বাতাসে রটেছে যে তিনি এই টেস্টের পর টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিবেন, সেটা কি আসলে সত্য? তো শান্ত, এর আগে অতীতে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ একটা দারুণ সেঞ্চুরি করার পর জিম্বাবুয়েতে অবসরে গেছেন, এরকম দেখি অনেকে আসলে ভালো ইনিংস খেলার পর। মানে আপনিও কি এরকম চাইবেন ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করলেন, তারপর এখানেও হয়তো একটা ভালো কিছু করে তারপর এরকম একটা ইঙ্গিত আমরা কি পাচ্ছি কিনা কোনো কারণে? না, সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল ব্যাক টু ব্যাক 100 ক্যাপ্টেন হিসেবে, তো তখনই বলে দিতে পারতাম। না, এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। ভালো খেলে ছেড়ে দিতে হবে, যে মানুষকে দেখাইতে হবে এরকমও না, আবার খারাপ খেললে করা যাবে না এরকমও না। জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে। বাট এই মুহূর্তে আসলে এটা নিয়ে খুব বেশি
কথা না বলাটাই ভালো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই, কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ। আমি আশা করব সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করি। ক্যাপ্টেন্সি ছেড়ে দেবার ইস্যুতে শান্ত রহস্যটা রেখেই দিলেন, কিন্তু যে করেই হোক উইকেটের রহস্যটা ভাঙতে হবে। তাই হেড কোচ ফিল সিমন্স আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিন গভীর মনোযোগে দেখেছেন কলম্বোর 22 গজ। উইকেট যেমনই হোক মিরাজের ফেরা শান্তকে আপাতত দিচ্ছে বাড়তি স্বস্তি। আমি সবসময় বলি মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে। মিরাজ নেটে গেছেন ব্যাট প্যাড হাতে, আর বিজয় ব্যাট প্যাড তুলে রেখেছেন ঠিক ওই সময়টাতে। ছবিটার মতোই মিরাজের ফেরা একাদশ থেকে ছিটকে দিতে পারে বিজয়কে। বাজে পারফরম্যান্সে প্রশ্নবিদ্ধ বিজয়ের নিবেদন, উল্টো বিড়ম্বনা আবার মুশফিক আর শান্তর। দুজনের 3 সেঞ্চুরির পরও গল টেস্ট ঘিরে তাদের নিয়ে গুঞ্জন। দল না ব্যাট করেছেন নাকি নিজের জন্য। দারুণ একটা ড্রয়ের পর আসলে অনেকেই মানে পুরো দলটাই আসলে উজ্জীবিত হবারই কথা। পুরো দল উজ্জীবিত আছে। আপনিও দারুণ 2টা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার আগে আমরা কখনো আসলে টেস্ট সিরিজ জিতিনি, এখানকার রেকর্ড আবার ভালো না, অনেকগুলো ইকুয়েশন আছে। সো সব কিছু মিলে আসলে মানে ঠিক এই ম্যাচটার আগে আপনাদের প্রিপারেশনটা কেমন এবং টার্গেটটা কি? একটু লম্বা করে বলতে চাই, আপনি যেটা বললেন যে দারুণ একটা টেস্ট ড্র, হয়তো অনেকের কাছে দারুণ মনে হচ্ছে না। টু বি ভেরি অনেস্ট, কিছু জায়গায় শোনা যাচ্ছিল যে এরকম আমরা হয়তো জিততে পারতাম বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশফিক ভাইয়ের কথা এখানে অনেক জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। বাট আমার মনে হয় যে উইকেটটা যেরকম ছিল এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো। আমার মনে হয় না কেউ না জেনে ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে অ্যাটাক করাটা উচিত, এবং মনে হয় না যে ইন্ডিভিজুয়ালি কেউ কোনো মাইলস্টোনের জন্য এই ড্রেসিং রুম অ্যাটলিস্ট খেলে। এতটুকু আমি একটু শিওরিটিটা দিয়ে দিলাম, কারণ কন্ডিশন এবং যারা ড্রেসিং রুমে ছিল কোচিং স্টাফ সবার সাথে ডিসকাস করে টিমের জন্য যেটা ভালো হবে ওই ডিসিশনটাই নেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে শ্রীলঙ্কার সাথে আমাদের দারুণ কোনো মুহূর্ত খুব বেশি নাই, সো এরকম একটা টেস্টে আমরা ড্র করতে পেরেছি, ডমিনেট করে ড্র করতে পেরেছি, এটা একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। সো ওভারঅল আমার মনে হয় যে লাস্ট টেস্ট ম্যাচটা আমরা ভালোভাবে খেলতে পেরেছি, আশা করবো এই টেস্ট ম্যাচটা ভালোভাবে হবে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অতীত রেকর্ড একদমই ভালো না টাইগারদের। এবার দারুণ একটা জয় দিয়ে শান্তদের সেই হতাশাটা মুছে দেওয়ার মিশন। নাহিয়ান বিন জসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। যে মাঠে শুধুই হতাশার গল্প, সে মাঠেই জল করছে মোহাম্মদ আশরাফুলের বিশ্ব রেকর্ড। শান্তরা কি সেখানে লিখতে পারবে নতুন গল্প? সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে নিজের দারুণ স্মৃতি আর সেখানে ভালো করার রহস্য জানিয়েছেন আশরাফুল। শ্রীলঙ্কার কলম্বো থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। শত বছরের বেশি টেস্ট ক্রিকেট ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তিনি বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। ঠিক আমার পেছনে যে স্কোরবোর্ডটা দেখছেন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের, সেই স্কোরবোর্ডটাতেই টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে মোহাম্মদ আশরাফুলের নাম লেখা হয়েছিল। বাংলাদেশ এই মাঠে যেই প্রথম টেস্টটা খেলেছিল 2001 সালে, সেই টেস্টে মোহাম্মদ আশরাফুল রীতিমতো 17 বছরের বিস্ময় বালক মুরলীধরনদেরকে মোটামুটি অবাক করে দিয়েছিলেন। তখনকার গ্রেট সব ক্রিকেটাররা ওই দলটাতে ছিলেন। মোহাম্মদ আশরাফুল এই পেছনের স্কোর বোর্ডটাতে নিজের নাম লিখেছিলেন, যেই নামটা এখনো পর্যন্ত গত 25 বছরেও কেউ মুছতে পারেনি। বাংলাদেশ সেই মাঠটাতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের জন্য মাঠে নামবে। নাজমুল শান্তদের জন্য নিঃসন্দেহে মোহাম্মদ আশরাফুলের ওই ইনিংসটা অনেক বেশি অনুপ্রেরণার হবে। সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, একটু কানেক্ট করতে চাই মোহাম্মদ আশরাফুলকে, যিনি এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন। তার কাছে একটু জানতে চাবো ঠিক এই মাঠে ওই সেঞ্চুরির অভিজ্ঞতাটা বা ওই দিনের আসলে স্মৃতিটা কতটা মধুর ছিল। মোহাম্মদ আশরাফুল, আপনি ইংল্যান্ডে আছেন, এই মুহূর্তে আমার মাধ্যমে হয়তো বা আপনি সেই আপনার প্রিয় ভেন্যুটাকে দেখছেন। মোহাম্মদ আশরাফুল, কেমন লাগছে এবং ওই দিনের কিছু মজার স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। থ্যাংক ইউ নায়ন ভাই, আপনার কারণে আসলে আবার ওই স্মৃতিটা মনে পড়লো। 2001 সেপ্টেম্বরে এই মাঠেই আসলে আমার ইয়াংস্টের সেঞ্চুরি করার রেকর্ডটা হয়েছিল।
মুরালীধরন, চামিন্দা ভাস, সনদ জয়সূর্যা, সাঙ্গাকারা, মাহেলা, আতাবাত্তু সব লিজেন্ডরা ছিলেন ওই টিমে। তো ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে মুরালীধরন, আমরা জয়েন্ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, তার পুরস্কারটা আমাকে দিয়ে দিয়েছিল। এবং ডেভ ওয়াটমোর ছিলেন ওই টিমের কোচ। তো সবাই আসলে আলাদাভাবেই, বিশেষ করে যখন ব্যাটিং করছিলাম, সাঙ্গাকারা প্রথম ইনিংস আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি টপ স্কোরার হতে চাও কিনা। আমরা 90 রানে অল আউট হয়ে গিয়েছিলাম, আমি 26 করেছিলাম। সেকেন্ড ইনিংসে যখন আমাকে দুর্জয় ভাই পাঠালেন তা ওনার পজিশনে, নাম্বার 6 পজিশনে, ডে 2-তে আসলে আমি নট আউট ছিলাম 4। সারা রাত আসলে ঘুম পাইনি, স্বপ্ন দেখছিলাম যে 200-250 মারছি, ব্র্যান্ড লারার রেকর্ড ভাঙছি এরকম। তারপর তো ইতিহাস। মুরলীধরন, যিনি কিনা ওই টেস্ট ম্যাচটায় 10টা উইকেট নিয়েছিলেন, বাংলাদেশকে মোটামুটি ধসিয়ে দিয়েছিলেন, সেই মুরলীধরনও কিন্তু এই মাঠে মোহাম্মদ আশরাফুলের 17 বছরের মোহাম্মদ আশরাফুলের উইকেটটা নিতে পারেননি। নাজমুল হোসেন শান্তরা যখন লম্বা সময় পর এই মাঠে নামছেন টেস্ট ক্রিকেটে, কোন স্ট্র্যাটেজিতে আগানো উচিত? মোহাম্মদ আশরাফুল, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আসলে কোন স্ট্র্যাটেজিতে এই ভেন্যুতে আসলে খেলতে হবে? আপনার কাছে কি মনে হচ্ছে? এই মাঠে আমি মনে করি যে আমরা যেভাবে প্রথম টেস্ট ম্যাচ গলে শেষ করেছি, সেখান থেকে আমাদের প্লেয়ারদের আলাদা একটা কনফিডেন্স দিবে। যেহেতু 4th ইনিংসে আমরা তাদের 70 রানে 4টা উইকেট নিতে পেরেছিলাম এবং শান্ত অসাধারণ 2টা ইনিংসে ব্যাটিং করেছেন এবং মুশফিক ভালো ব্যাটিং করছেন, সাদমাম ভালো ব্যাটিং করেছেন প্রথম সেকেন্ড ইনিংসে। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই টেস্ট ম্যাচও পজিটিভ রেজাল্টই হয়তো বা হবে। আমরা জিততে না পারলেও আমি আশা করবো যে আমরা যেন ড্র দিয়ে ফিনিশ করতে পারি। ব্যাটসম্যানরা যদি ভালো খেলে তাহলে এই ম্যাচে পজিটিভ রেজাল্টই আমি আশা করছি। কলম্বো থেকে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ইংল্যান্ডে যুক্ত হয়েছিলাম এবং তিনি জানাচ্ছিলেন আসলে এখানকার মধুর স্মৃতির কথা। একই সঙ্গে ঠিক এই মাঠে কোন স্ট্র্যাটেজিতে নাজমুল হোসেন শান্তরা খেললে সাকসেস পেতে পারেন বা সাফল্য পেতে পারেন। এই মাঠটাতেই মুরলীধরন এবং মোহাম্মদ আশরাফুল ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা শেয়ার করেছিলেন। নিঃসন্দেহে ওই সুখ স্মৃতিটা এই টেস্টেও ফিরে আসবে, অর্থাৎ ভালো কিছু বাংলাদেশ করবে। আরও একটা ইতিহাস হয়তোবা ঠিক আমার পেছনের যেই স্কোরবোর্ডটা আছে, এই সিংহলিজ স্পোর্টস ক্লাবের যেই স্কোরবোর্ডটা আছে, যেখানে কিনা বাংলাদেশ এর আগে 3টা টেস্ট খেলেছে, 2টোতেই ইনিংস পরাজয় মেনে নিয়েছে, এখানে অন্তত একটা ভালো স্মৃতি লিখতে পারবে। নাহিয়ান বিন জাসিম, 71, কলম্বো, শ্রীলঙ্কা। চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি। 16 সদস্যের দলে নেই নতুন কোনো মুখ। প্রায় 2 বছর পর ডাক পেয়েছেন ওপেনার নাইম শেখ। ইনজুরিতে কপাল পড়েছে সৌম্য সরকারের। এছাড়া দলে ফিরেছেন লিটন দাস, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। আগামী 2 জুলাই কলম্বোয় প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। হাসান সজীবের রিপোর্ট। আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত, আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন, অনেক সময় দ্যাটস রিয়েলি হার্টিং। প্রায় 5 মাস পর ওয়ানডে খেলবে বাংলাদেশ। দল ঘোষণায় এসেই টি-20 মুডে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের দিলেন একের পর এক মারকাটারি জবাব। ইনজুরি কাটিয়ে দলে তাসকিন আহমেদ। পেস ইউনিটের জন্য সুখবর, ফিরছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। তবে এসবকে ছাপিয়ে সবার জানার আগ্রহ কেন নাইম শেখ? কেবল কি ঢাকা প্রিমিয়ার লিগ আর বিপিএল এর পারফরম্যান্স, নাকি অন্য কিছু নির্বাচকদের চোখে ধরা পড়েছে? চিফ সিলেক্টরের উত্তর, ইনজুরিতে কপাল পুড়েছে সৌম্য সরকারের। দরজা খুলেছে নাইমের, তবে সেই সঙ্গে আছে বিশেষ আরও একটা কারণ, ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন। সবসময় মানে স্ট্যাট বেস জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় একটু ফোকাস হয়ে যাচ্ছে। স্ট্যাটটা দেখা দরকার, কোনো সন্দেহই নেই, বাট তিনি যে তার ব্যাটিংয়ের প্যাটার্নটা বদলেছেন, আমার মনে হয় যে খেলাগুলো সব টেলিকাস্ট করা হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের খেলাও এবং নিউজিল্যান্ডের সঙ্গে যদি বললেন সেটাও। তো অ্যাকচুয়ালি কেউ যদি লাস্ট করতে না পারে ইনিংসটা, তাহলে অনেক সময় কিন্তু বোঝাটা মুশকিল। বাট এটা পরিষ্কার নেটসে এবং অন্যান্য জায়গার খেলা দেখে যে তিনি অত্যন্ত যোগ্য একজন দাবিদার আমাদের চোখে। দলে নাইমই সবচেয়ে বড় চমক। চমক না হয়ে যথার্থ হতে পারতেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানো। গেল ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম টপ স্কোরার, একই সঙ্গে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সেঞ্চুরি সহ দুর্দান্ত ব্যাটিং। তারপরেও জাতীয় দলের দরজা খোলেনি সোহানের জন্য। নির্বাচকদের কাছে এর ব্যাখ্যা কি? সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে
আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন, একটা সময় ইজ এ বেস্ট হিলার সেই কারণে, এবং তিনি টি-20-র ক্যাপ্টেন হয়েছেন, সো দ্যাট পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন যে ধরে নেওয়া যায়, সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। তিনি যদি সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন, সেই পারফরমেন্সটা তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি-20-তেও। এরকম আরও অনেকের থাকা না থাকা নিয়ে চমকপ্রদ উত্তরে দিয়েছেন বিসিবির সিলেক্টররা। তবে যারা বাদ পড়েছেন তাদের হতাশ হবার কিছু নাই, বিসিবির ভাবনায় সবসময় থাকবেন তারা। এদিকে মেহেদী হাসান মিরাজের নতুন নেতৃত্বে 16 সদস্যের দলে 3 ওপেনার, তাদের সাথে পেসার খেলবেন 5 জন। স্পেশালিস্টদের লিস্টে আছেন 2 জন স্পিনার। আমাদের কোনো একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ, দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো, তারপরে ভারতের সঙ্গে খেলবো, সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য। 2 জুলাই কলম্বোয় লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। হাসান সজীব, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।